মর্নিং, ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা, আমরা আজকে নিউ টপিক শুরু করছি, যেটা হচ্ছে স্ট্রেংথেনিং মেকানিজমস। স্ট্রেংথেনিং মেকানিজমসটা শুনলে খুব ছোট একটা টপিক মনে হয়, কিন্তু আসলে আমরা এটা হচ্ছে আমাদের যখন আমরা ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এর কাজ করছি, আমাদের মেইন টার্গেট কিন্তু থাকছে কোনো একটা স্ট্রেংথেনিং মেকানিজমকে আমাদেরকে কমপ্লাই করা বা সেটাকে ফলো করা। সেটা হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকছে। কারণ কি? আমরা মেটালটাকে হয় রোলিং করছি, ফোর্জিং করছি বা কোল্ড রোলিং করছি, হট রোলিং করছি, রিক্রিস্টালেশন করছি, রিকভারি করছি, অন্যান্য যেটাই করি না কেন, অ্যালয়িং করছি। আমার হয় উদ্দেশ্য থাকে হয় তার ভিতরে কোনো একটা প্রপার্টি চেঞ্জ করা। তো সবচেয়ে বেশি যেটা আমি যদি ইলেকট্রিক্যাল বা অপটিক্যাল ওসব প্রপার্টি বাদ দেই, আমাদের আরেক মেকানিক্যাল দিকে যদি আমরা থাকি, মেকানিক্যাল প্রপার্টিজ এর মধ্যে যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে মোস্টলি হচ্ছে স্ট্রেংথেনিং মেকানিজমটাই আমাদের এখানে মডিফিকেশন আমরা করছি। মানে আমরা চাচ্ছি হয় তার স্ট্রেংথ বাড়াতে অথবা ডাক্টিলিটি বাড়াতে অথবা স্ট্রেংথ কমাতে অথবা ডাক্টিলিটি কমাতে। কিছু একটা এরকম একটা কিছু আমরা চাচ্ছি। তাকে ফর্মিংটাকে সহজ করতে চাই। এরকম কিছু একটা আমাদের টার্গেট থাকে এবং সেই কাজটাই আমরা আ করে থাকি। তো আমরা এখানে আসলে বেসিক্যালি কি পাই? তো আমরা বেসিক্যালি আ আমরা আ প নামগুলো অলরেডি আমরা কিছুটা আগেই জেনে আসছি। আমরা 1 এ পড়েছি বা এমনি হয়তো তোমরা পড়েছো। যে আমরা কি থাকে একটা মনে করো একটা এই যে এগুলো ম্যাট্রিক্স হোস্ট অ্যাটম। এখানে যদি একটা ফরেন অ্যাটম চলে আসে, ছোট হোক, বড় হোক যেকোনো একটা সাইজে যদি চলে আসে, তখন আমাদের কি হচ্ছে এই জায়গাটাতে লোকালি একটা স্ট্রেস বা একটা স্ট্রেইন ফিল্ড সে জায়গায় আমাদের ডেভেলপ হচ্ছে, তাই না? একটা স্ট্রেইন, একটা ফিল্ড সেখানে আমাদের ডেভেলপ হচ্ছে। সেই স্ট্রেন ফিল্ড এর কারণে তার মধ্যে ইন্টারেকশন চেঞ্জ হবে। একটা ডিফারেন্ট কিছু আমরা ইন্টারেকশন পাবো। যদি ইন্টারেকশন এর চেঞ্জ হয় মনে করো এইখান দিয়ে আমার কেউ যদি হাঁটতে চায় সে যত ভালোভাবে সহজে ইজিলি হাঁটতে পারবে, এইখান থেকে যে যত সহজে হাঁটতে পারবে, এইটার উপর দিয়ে হাঁটতে গেলে আবার তাকে কষ্ট করে একটু উপরে উঠতে হবে। উঠে তারপর আবার স্লোপ দিয়ে নেমে তারপরে আবার সে তার মতো করে হাঁটতে পারবে। তেমন হাঁটাটাকে একটু কষ্ট দেওয়া হচ্ছে। আবার কি হতে পারে? আমাদের একটা মনে করো কোনো একটা ডিসপারসয়েড বা একটা এক্সট্রা ফরেন পার্টিকেল ইন্টারমেটালিক তৈরি করে সে আছে, একটা ফেজ হিসেবে আছে। তখন একটা স্লিপ প্লেনটা ওই জায়গাতে ডিসলোকেশন এ মুভ করতে হলে কি করতে হবে? তাকে এইভাবে করে বাইপাস করে বা তাকে কোনভাবে কেটে, কোনভাবে করে এই যে মনে করো এটা ডিসলোকেশন লাইন। সে অনেক কষ্ট করে এখানে এসে আটকে গেল। এদিক থেকে ডিসলোকেশন লাইন আমি ছবিটা একটু দেখাই। আগামী শনিবার আমি চেষ্টা করব তোমাদের হ্যান্ডবুকটা কমপ্লিট করার জন্য, হ্যাঁ? এইটা হচ্ছে ডিসলেশন লাইনটা ছিল। সে ট্রাভেল করছে, সে মনে করো কোন ঝামেলা হচ্ছে না। সে ট্রাভেল করছে। করতে, করতে এসে এইখানে এসে এই মাঝখানের অংশটুকু, এই অংশটুকু মনে করো এই জায়গাতে আটকে গেল। বাকিটুকু এদিকে চলে আসলো, এদিকে চলে আসলো কিন্তু এই অংশটা এখানে আটকে গেল। তার মানে কি? তুমি তাকে এখন সে মুভ করতে পারবে। কিন্তু তাকে আরো বেশি একটু স্ট্রেস বা একটা ফোর্স দিয়ে তারপর সে মুভ করতে পারবে। ফলে কি হচ্ছে? আমাদের স্ট্রেংথ বেড়ে যাচ্ছে। আবার আমরা যে লাস্ট ক্লাসে আমরা ডিসলোকেশন ইন্টারেকশন পড়েছিলাম। একটা ডিসলোকেশনের সাথে আরেকটা ডিসলোকেশন ইন্টারেকশন করে যে আমাদের কি তৈরি করতে পারে? কিছু স্টেপ তৈরি করতে পারে জগ অথবা কিঙ্ক নাম দিয়ে। তো সেগুলো যদি থাকে তার মানে কি সেখানেও আমাদের ডিসলোকেশন এর ফ্রি মুভমেন্ট বাধা পাচ্ছে। তো ফ্রি মুভমেন্ট বাধা দেওয়া মানেই হচ্ছে আমার কিছু সেখানে আমাদের একটা স্ট্রেস কনসেনট্রেশন বা স্ট্রেস রাইজিং হওয়ার একটা চান্স থাকে এবং সেটা সাধারণত আমাদের মেটালে সেটা হয়ে থাকে। অথবা কি হতে পারে? আমাদের এইটাতে তো গেল আমাদের যদি ওই যে বাইরে থেকে যদি আমরা কিছু সলিউট অ্যাটম নিয়ে আসি সেক্ষেত্রে। আরেকটা আমরা কি করতে পারি? আমাদের গ্রেইন বাউন্ডারি স্ট্রেংথেনিং মানে কি? এই একটা গ্রেইন যদি থাকে, গ্রেইন 1, গ্রেইন 2 তার সাইজ হচ্ছে ডি হচ্ছে তার গ্রেইন সাইজ, এ হচ্ছে স্লিপ প্লেন, এস ডিসলোকেশন তার উপর মুভ করছে। এই জায়গায় এসে সে কি করবে? আটকে যাবে। আরেকটা ডিসলোকেশন, আরেকটা ডিসলোকেশন, আরেকটা ডিসলোকেশন, আরেকটা ডিসলোকেশন। এখানে এসে আটকে যাবে। তাহলে কি হচ্ছে? এইখানে সে আমাদের স্ট্রেসটাকে সে এখানে মডিফাই মানে এখানে যে স্ট্রেস লেভেল যেটা আসলো সেখানে বাড়িয়ে দিল। বাড়িয়ে দিলে কি হবে? এই স্ট্রেসটাকে অ্যাকোমোডেট করার জন্য হয় আরো ডিসলোকেশন তৈরি হবে ওর পাশের একটা গ্রেইনে অথবা এটা অন্য জাম্প অন্য কিছু করে এটাকে সে অ্যাকোমোডেট করার চেষ্টা করবে। ফলে এই জায়গাতেও আমাদের ডিসলোকেশন গুলোকে মুভ করাতে গেলে আমাদের আবার স্ট্রেস বাড়াতে হবে। একইভাবে মনে করো আমাদের কি হচ্ছে এই যে গ্রেইন বাউন্ডারিতে আমাদের কারণটা কি? এইখানে আমাদের ক্রিস্টালের যে ল্যাটিসের স্ট্রাকচার, এইটার যে ল্যাটিসের স্ট্রাকচার মনে করো ২ টাই সেইম জাস্ট ডিফারেন্ট ওরিয়েন্টেশন এ আছে। কিন্তু যখন গ্রেইন বাউন্ডারিতে আসতেছে সেটা একটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট টাইপের সে একটা আমাদের ক্রিস্টাল স্ট্রাকচার করে আছে। সে না বিসিসি, এফসিসি মানে সম্পূর্ণ একটা ডিফারেন্ট টাইপের করে তার মতো করে সে সাজিয়ে আছে। এরকম যখন থাকতেছে এখানে এসে ডিসলোকেশন গুলো আর ওই স্লিপ প্লেন ধরে মুভ করতে পারে না। সেজন্য আমাদের এই ঘটনা ঘটে। একইভাবে আমরা টুইনিং পড়ছি না? টুইনিং এও এসে আমাদের টুইনিং বাউন্ডারিতে এসেও আমাদের ডিসলোকেশন গুলো
নরমালি ম্যাট্রিক্সের ভিতরে টুইনিংটা কি? এই একটা ম্যাট্রিক্স, তার একটা কিছু অংশের এখানে গ্রেনগুলো এভাবে করে আছে, এইভাবে করে আছে, এখানেও গ্রেনগুলো এভাবে করে আছে। টুইনিং এ কি হয়? গ্রেনগুলো একটা এইভাবে করে আছে। মনে করেন একটা ক্রিস্টালের ভিতরে একটা অংশ একটু ডিফারেন্ট ভাবে ওরিয়েন্টেড হয়ে থাকে। তো সেইখানে যখন ডিফারেন্ট ওরিয়েন্টেশন এ থাকবে, এই স্লিপ প্লেনে এসে ডিসপ্লেসমেন্ট গুলো যেভাবে মুভ করছে, এখানে এসে সেই জায়গাতে আমাদের বাধা পাবে। বাধা পেলে এটা হচ্ছে আমি তাহলে ন্যানো লেভেলে তাকে টুইন বাউন্ডারিতে তাকে আমি স্ট্রেংথেনিং মানে বাধা দিচ্ছি, ন্যানো লেভেলে বাধা দিচ্ছি, ফলে ডিসলোকেশন মুভমেন্ট বাধা পাচ্ছে, ফলে আমাদের স্ট্রেংথেনিং হয়। এটা যদি একটা কপারের কথা যদি আমরা একটু চিন্তা করি, কপারের মধ্যে যদি মনে করি আমরা জিঙ্ক, নিকেল এগুলো এড করি, এগুলো হচ্ছে কি টাইপের দিচ্ছে? বা অ্যালুমিনিয়াম দেই বা টিন দেই। এগুলো হচ্ছে যে আমাদের ছোট বা বড় সাইজের আমাদের সাবস্টিটিউশনাল অ্যাটম হিসেবে কাজ করছে। অথবা কিছু যে আমি বেরিলিয়াম, সিলিকন এগুলো দিই, সেগুলো অনেক সময় আমাদের কি হয়? ইন্ডাস্ট্রিয়াল সাইটে যেতে পারে। ফলে আমরা দেখতে পাচ্ছি কি? এই ইন্ডাস্ট্রিয়াল সাইটে যারা যায়, স তাদের যে স্ট্রেংথ এটা হচ্ছে yield stress, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ অ্যালয়। তাহলে তাদের যে yield strength এর কন্ট্রিবিউশন ইনক্রিজিং এ, সেই তুলনায় সাবস্টিটিউশনাল কি বেশি না কম? রোল ৫ আহসান। স্যার বেশি, যেহেতু মানে ইন্টারস্টিশিয়াল সাইটগুলো চলে যাচ্ছে এই তুই জন্য কথা বেশি। বলে না। তন্ময় প্রামাণিক। জি স্যার। কি স্যার? বেশি কেন? আচ্ছা ঠিক আছে। প্রীতম মজুমদার রোল ১১। রোল ৩০ জি হাসানুল। স্যার। কি স্যার? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। যেটা হচ্ছে আমাদের এই সাবস্টিটিউশনাল তুলনায় ইন্টারস্টিশিয়ালে দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্রেংথ অনেক বেশি। আমরা এই কোর্সে শিখব এটা কেন বেশি। একইভাবে আমরা এই যে যদি আমরা এটা যদি আমাদের টেনসাইল স্ট্রেংথ বা yield স্ট্রেংথ হয়, আর এটা যদি ডাক্টিলিটি বা পার্সেন্টেজ এলংগেশন হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাটেরিয়ালকে অ্যানিল্ড অবস্থায় ছিল। তারপর তাকে আমি কোল্ড রোল করলাম। মনে করো 50% কোল্ড রোল করলাম, বা তার মনে করো এরকম করে আস্তে, আস্তে কোল্ড রোল করলাম। কোল্ড রোলিং করে বা আমরা এরকম ট্রিটমেন্ট করলাম। করলে দেখো তার স্ট্রেংথ কি হচ্ছে? আমাদের কন্টিনিউয়াসলি তার স্ট্রেংথ আমাদের আস্তে, আস্তে বাড়ছে। যত আমরা ট্রিটমেন্ট করছি তার স্ট্রেংথ তত আমাদের বাড়ছে। একইভাবে যদি আমরা গ্রেন সাইজ যদি এদিকে কমাতে থাকি, গ্রেন সাইজ এদিকে হচ্ছে গ্রেন সাইজ রিডাকশন করতেছি। গ্রেন সাইজ আস্তে, আস্তে এদিকে কমে যাচ্ছে। যত আমরা গ্রেন সাইজ রিডাকশন করছি, তত আমাদের কি হচ্ছে? দেখো আমাদের স্ট্রেংথ হচ্ছে আমাদের আস্তে, আস্তে তত বাড়ছে। ডাক্টিলিটি আমাদের কমছে। গ্রেন সাইজ ছোট করলে আমাদের স্ট্রেংথ বাড়ছে কেন? আমাদের গ্রেন সাইজ যত ছোট হবে, মনে করো এইখানে ২ টা গ্রেন ছিল, ৩ টা গ্রেন ছিল। ডিসলোকেশন এখানে এসে বাধা পেল, এখানে এসে বাধা পেল। এর মাঝখানে এতটুকু অংশ কিন্তু সে ফ্রি মুভ করেছে, তাই না? এখন যদি সেইমটাকে যদি মনে করেন এরকম এই সেইম এরিয়াকে যদি এরকম, এরকম, এরকম করে আমরা ছোট, ছোট গ্রেন বানায় দিই, তাহলে কি হবে? মনে করো এই জায়গাটা ছিল মনে করো 10 মিলিমিটার স্কয়ার, এইটাও 10 মিলিমিটার স্কয়ার। এখন এখানে নাম্বার অফ গ্রেনস অনেক বেশি না? তার মানে কি হবে? ডিসলোকেশন মুভ করতে গেলে একটু পরপরই বাধা হবে, একটু পরপরই বাধা হবে। গ্রেন বাউন্ডারি দৃষ্টি আটকে যাবে। একটু আগে আমরা দেখলাম, লাস্ট স্লাইডে দেখলাম। ফলে এই যত গ্রেন সাইজ ছোট করবা, তত তোমার স্ট্রেংথেনিং এর জন্য তত ভালো। এটা আমরা এই কোর্স এইটার জন্য আমরা হ্যান্ডআউট যেটা দেব, শুধুমাত্র সেই হ্যান্ডআউটটা ফলো করলেই হবে। আলাদা বই পড়তে হবে না। তাহলে আমরা বেসিক আমরা একটু ব্রিফ একটু আইডিয়া পেলাম। তাহলে আমরা এখন শুরু করি। ক্রিস্টালের মধ্যে আমাদের ডিসলোকেশন থাকবেই। ডিসলোকেশন থাকলে সে টাউ বি পরিমাণ, টাউ হচ্ছে তার হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেস এবং বি হচ্ছে তার বার্গারসিটের পরিমাণ আমাদের একটা ফোর্স সে দিবে। ফোর্স দিয়ে ডিসলোকেশনটা কি করবে? তার আশেপাশে একটা স্ট্রেন এনার্জি ডেভেলপ করবে। সেই স্ট্রেন এনার্জি ওই যদি আমাদের অ্যাটম যেভাবে করে সাজানো আছে সেখানে যদি কোন ধরনের চেঞ্জ থাকে, সেখানকার স্ট্রেন এনার্জি, এগুলো ২ স্ট্রেন এনার্জির ইন্টারেকশন এর ফলে আমাদের স্ট্রেংথেনিং আসবে। তো কিভাবে হচ্ছে? আমরা যদি ১ম দেখি, নরমালি আমাদের কি থাকে? মেটালিক ম্যাটেরিয়ালস এ থাকে হচ্ছে আমাদের মেটালিক বন্ড। তো সেই বন্ডটা আমরা জানি স্ট্রেংথ অত ভালো না কম্পেয়ার টু কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ডে আমরা জানি তার স্ট্রেংথ অনেক ভালো। কোভ্যালেন্ট বন্ডের একটা স্ট্রেংথ ভালো এরকম একটা উদাহরণ যাকে জিজ্ঞাসা করব সে কাইন্ডলি দাও। নাসিম মাহমুদ সরি, রোল 27। কোভ্যালেন্ট বন্ডের কারণে হাই স্ট্রেংথ ডেভেলপ করে এরকম একটা এক্সাম্পল দাও তো। নাসিম, ডায়মন্ড। জোরে কথা বলো। ডায়মন্ড ভেরি হার্ড। তুমি আমাকে কোশ্চেন করছো নাকি তুমি অ্যান্সার দিচ্ছ? স্যার আমি অ্যানসার দিচ্ছি আর তা ডায়মন্ড বলে একটা কোশ্চেন মার্ক দিচ্ছ কেন? স্যার আসলে 100% তো শিওর না,
তবে আমি যতদূর জানি 100% হার্ডেস্ট শিওর না ম্যাটেরিয়াল তুমি হার্ডনেস। 100% শিওর না ডায়মন্ডের স্ট্রেংথ বেশি কিনা সেটা তুমি 100% শিওর না। না স্যার, আমি এটা জানি যে এটা হার্ডনেস অনেক বেশি, তবে এটা অ্যাকসেপ্টেবল, মানে আপনার কাছে অ্যাকসেপ্টেবল হবে কিনা স্যার এটা। আচ্ছা ঠিক আছে। সাদিক সালাম, রোল 15। আচ্ছা ও নাই। খন্দকার মারুফ, রোল 57। জি স্যার। কি স্যার উত্তর দাও। একটা কোভ্যালেন্ট বন্ড ভালো স্ট্রেংথ দিচ্ছে এরকম একটা ম্যাটেরিয়াল বা একটা মেটাল বা ম্যাটেরিয়াল একটা এক্সাম্পল দাও। স্যার ডায়মন্ডই তো হওয়ার কথা। হ্যাঁ ডায়মন্ডই তো হবে, এত চিন্তা করার কি আছে। সো ওয়ান অফ দ্য হার্ডেস্ট। তো কোভ্যালেন্ট বন্ডের কারণে জি স্যার। আমাদের ডায়মন্ডে আমরা দেখি আমরা অনেক স্ট্রেংথ বেশি। আবার সেম ম্যাটেরিয়ালটাকে যদি আমরা কি করি যে ভ্যান ডার ওয়ালস শীট আকারে যদি রাখি, ভ্যান ডার ওয়ালস উইক, শুধুমাত্র উইক ভ্যান ডার ওয়ালস বন্ডিং এর কারণে তারা আটকে থাকবে, তখন আমাদের কি হবে সেটা? তখন তখন সেই স্যার ফর্মটাকে মানে আমরা কি করি? হ্যাঁ স্ট্রেংথটা কমে যাবে স্যার। হ্যাঁ, তখন আমরা ওই যে তখন আমরা ই করি না, এটাকে আমরা কি করি? পেন্সিলের লেড হিসেবে ব্যবহার করি না, গ্রাফাইট। জি স্যার, জি স্যার। মনে পড়ছে? আচ্ছা। জি স্যার, জি এছাড়া স্যার, বিভিন্ন জি স্যার। রকমের কার্বাইড, অক্সাইড, নাইট্রাইটস, তারপর সিলিকেট, এগুলো হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে থাকে। এগুলো অনেক হার্ড, এগুলোকে আমরা ওই যে ড্রিল বিট বা এরকম খুব হার্ড যেখানে দরকার হয় সেসব জায়গাতে আমরা ব্যবহার করি। তো মেটালিক যেহেতু আমরা মেটালিক ম্যাটেরিয়ালস পড়ছি, মেটালিক ম্যাটেরিয়ালস যেহেতু তাদের বন্ডিংটা উইক, তাদের বন্ড উইক, তাদের পিওর অবস্থা, তাদের স্ট্রেংথ কম। যদি আমরা স্ট্রেংথ বাড়াতে চাই তাহলে কি করব? সবচেয়ে সহজ উপায় হচ্ছে তাকে এই পিওরটাকে আমরা ইমপিওর করব। ইমপিওর কি করলাম? এই পিওর ছিল মনে করো কপার, তাকে আমরা এখন ইমপিওর করি কি তার ভিতরে কিছু আমরা জিঙ্ক ঢুকিয়ে দিলাম, কিছু এরকম করে জিঙ্ক ঢুকিয়ে দিলাম। তাহলে কি হলো? কপার জিঙ্কের একটা অ্যালয় তৈরি হলো। তো কপারের মধ্যে যত পার্সেন্ট আমি জিঙ্ক দিচ্ছি তার স্ট্রেংথ দেখো তত আস্তে আস্তে করে আমাদের বেড়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে? একটা সার্টেন লিমিট পর্যন্ত এটা 30% পর্যন্ত দেখানো আছে। আমি যদি একটা ম্যাটেরিয়ালের ভিতরে আরেকটা ম্যাটেরিয়াল যদি দিতে থাকি তার স্ট্রেংথ সাধারণত বেড়ে যাওয়ার চান্স থাকে। সবসময় যে বাড়বে নট নেসেসারিলি, নির্ভর করে কি ধরনের ইন্টারেকশন হচ্ছে তার উপরে। তো সাধারণত বেড়ে যায়। তো নরমালি আমরা যদি দেখি আমরা এভাবে করে স্ট্রেংথ আমরা বাড়াতে পারি। আর স্ট্রেংথ বাড়াতে পারি মানে কি? আসলে ঘটনাটা হচ্ছে the solid atoms are bigger than the solvent atoms in general. সাধারণত সলিড অ্যাটম গুলো একটু বড় হয় বা ছোট হয়, বিগার বা স্মলার হয়। In squeezing into the solvent atoms, they generate stress. তারা কি করে? এইখানে যখন এসে যখন ঢুকতে যাবে তারা কি করে? একটু স্ট্রেস জেনারেট করে। ওই যেহেতু ল্যাটিস পয়েন্টে পুরোপুরি সে জায়গা পাচ্ছে না, সে একটু স্ট্রেস জেনারেট করছে। এই স্ট্রেস যেটা জেনারেট করছে সেটা কি করছে? স্লিপ প্লেনটাকে, মনে করো একটা স্ট্রেট একটা স্লিপ প্লেন ছিল। এখন মনে করে একটু এই যে স্ট্রেসের কারণে কি হলো? স্লিপ প্লেনটা এই জায়গায় একটু ধাক্কা খেলো, এই জায়গায় একটু ধাক্কা খেলো, এরকম একটু ধাক্কা খেলো। ফলে কি হলো? রাফেন দ্য স্লিপ প্লেন। স্লিপ প্লেনটা একটু রাফ হয়ে গেল। ফলে কি হলো? এটার ভিতর দিয়ে ডিসলোকেশনে মুভ করাটা একটু ডিফিকাল্ট হয়ে গেল। আগে যদি সে মনে করো তুমি যদি একটা প্লেন একটা রাস্তা তুমি যেভাবে করে তুমি সাইকেল চালাতে পারবে, রাস্তায় যদি প্রচুর পরিমাণে ভাঙাচোরা থাকে তুমি কি সেভাবে সেই স্পিডে সাইকেল চালাতে পারবা? পারবো না। পারবো? নো খুব স্যার। কষ্ট হবে আরকি। তাহলে সেটাই হচ্ছে এখানে ঘটছে। তো যেরকম হচ্ছে স্ট্রেংথেনিং আমরা কি করি? মনে করো অ্যালুমিনিয়াম অ্যালয়, ম্যাগনেসিয়াম অ্যালয়, তারপর অ্যালয় স্টিল, টাইটানিয়াম অ্যালয়স। মোটামুটি আমরা যেসব ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আছে সবগুলি আমরা এভাবে করে সলিড সলিউশন এর মাধ্যমে সাধারণত আমরা স্ট্রেংথেনিং করে থাকি। এছাড়াও হিট ট্রিটমেন্ট আছে কিন্তু সলিড সলিউশন স্ট্রেংথেনিংটা আমাদের গুরুত্বপূর্ণ। একটু আগে যদি আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল কপারের বেলায়, আর এটা হচ্ছে আয়রনের বেলায় মানে স্টিলের বেলায়। পার্সেন্টেজ অফ এলিমেন্টস কি পরিমাণ স্ট্রেংথ আমাদের ইনক্রিজ করছে। যদি আমরা দেখি নিকেল, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ, সিলিকন, দেখো স্ট্রেংথ হচ্ছে স্টিলের মধ্যে এগুলো যত দিবা স্ট্রেংথ বাড়বে। কত দিচ্ছি? 1% 2%। আর দেখো খুব অল্প পরিমাণে যদি কার্বন এবং নাইট্রোজেন দিই স্ট্রেংথ অনেক বেশি বেড়ে যায়। এটা কেন হচ্ছে এরকম? কে বলবা? যে কথা বলনি আজকে তাদের মধ্যে থেকে কেউ বলো। এখানে কি কার্বন ঘটনা নাইট্রোজেনের ঘটতে পারে? অ্যাটম সাইজ অনেক ছোট এই জন্য। কোনটা? স্যার এটা ইন্টারস্টেশিয়াল কার্বন পয়েন্ট গুলোতে ঢুকে যায় কার্বন, ছোট এই জন্য, ফলে ছোট সাইজ। ইন্টারস্টেশিয়াল স্ট্যান্ডার্ডিং হয়। আচ্ছা, গুড গুড। এই যে এগুলো হচ্ছে কি আমাদের দেখো এগুলো আমরা জানি কি ইন জেনারেল এগুলো আমরা অ্যাটমিক নাম্বার থেকে সাইজ সম্পর্কে একটু আমাদের বুঝতে পারি যে এগুলো একটু
এগুলো সাবস্টিটিউশনাল পজিশনে যে বসে, তাই না? আর এগুলো খুব ছোট, তাই না? এরা কোথায় যায়? ইন্টারস্টিশিয়াল পজিশনে যে বসে, তাই না? ইন্টারস্টিশিয়াল স্পেস গুলো। হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা এটুকু এখন বুঝতে পারলাম যে এই ছবিটা দেখে যে আমরা যদি স্ট্রেংথেনিং এ যদি আমরা করতে চাই তাহলে আমরা ইন্টারস্টিশিয়াল পজিশনে বসানোটা ভালো। আমরা একটু আগে কপারের এক্সাম্পল দেখলাম, এখন আমরা আয়রনের এক্সাম্পল দেখছি। তার মানে কি, যত আমরা ইন্টারস্টিশিয়াল বা ছোট সাইজের মধ্যে বসাতে পারবো তার মানে কি সে ওখানে যাতায়াতি করবে বেশি, সেখানে ঝামেলা পাকাবে বেশি, ফলে সে জায়গায় আমাদের স্ট্রেংথেনিং বাড়বে। এখন এটা আসলে কিভাবে করতেছে? এই যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে আমাদের এলাস্টিক ইন্টারঅ্যাকশন। যখন আমরা ম্যাচের ভিতরে একটার ভিতরে একটা সাথে আরেকটা আমরা এরকম করে অ্যালয় তৈরি করার চেষ্টা করি, সেখানে প্রচুর পরিমাণে ইলাস্টিক আমাদের কি হয়েছে? কে রিপ্লাই দিচ্ছে আবার? কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, তুমি নেট ইস্যু যদি কেউ ফেস করো ফাইন, তোমরা তো রেকর্ডেড থাকবেই, শুনতে পাবা। সবাই তো শুনতে পাচ্ছ আমার, নাকি মানে সবারই প্রবলেম হচ্ছে? আমার এখানে নেটের সমস্যা। স্যার শুনতে পাচ্ছি স্যার ক্লিয়ারলি। আপনার স্ক্রিন অনেক ল্যাগ করতেছে স্যার, মানে আপনার কথা যখন বলতেছেন তখন স্ক্রিনটার সাথে সাথে আপনি যখন আঁকতেছেন তখন ল্যাগ করতেছেন। সবারই? ইয়েস স্যার স্যার, এটা মানে টিমসেরই ফিচার। টিমসে হচ্ছে যে ভিডিওর সাথে অডিও সিঙ্ক করে না। আমার তো ভিডিও তো অফ করা। না স্যার, মানে আপনি যখন লিখতেছেন আর কি, ওটা বোঝাচ্ছে। মানে স্ক্রিনের নরমালি সাথে তো আপনার করে, অডিও। কোনো সমস্যা তো নরমালি তো দেখি না, কারণ আমি সবসময় টিমসে ক্লাস নেই তো। আমি আগে কখনো এটা শুনি নাই, কারণ আমার এখন আমি বাসা থেকে নিচ্ছি, কিন্তু বাসা আমার নেটের স্পিড অনেক হাই, আমার 50 বা 100 এমবিপিএস মনে হয়। তো যার জন্য ওখানেও সমস্যা হওয়ার কোনো কারণ নাই। স্যার রেকর্ডেড ভিডিওটা আবার ঠিক হয়ে যায় স্যার। তাই? জি স্যার, মানে লাইভ যখন ক্লাসে নেওয়া হয়েছে তখনই প্রবলেমটা হয়। কারণ এর আগে কখনো কেউ বলেনি, আমি একটু কনফিউজড। আচ্ছা হতে পারে আমি ব্রাউজার দিয়ে করছি। নেক্সট ক্লাসগুলো তাহলে আমি টিম সফটওয়্যারটা আমি নামাই নেব না, তাহলে হয়তো ইমপ্রুভ হতে পারে। কারণ এবারে প্রথমে ব্রাউজার থেকে নিচে টিমস ইনস্টল করা নেই আমার এখন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ইলাস্টিক ইন্টারঅ্যাকশন যেটা আছে, হ্যাঁ রেকর্ড দেওয়া আছে। ইলাস্টিক স্ট্রেন গুলো কোথায় হচ্ছে? ইলাস্টিক ইন্টারঅ্যাকশন গুলো হচ্ছে আমাদের এই যে সলিড যে অ্যাটম গুলো, সেগুলো হচ্ছে আমাদের ইলাস্টিক স্ট্রেনের সেন্টার হিসেবে কাজ করে। তার মানে কি, এই যে ইলাস্টিক স্ট্রেন থাকা মানে কি, এই একটা অ্যাটম ছিল, সেই ইলাস্টিক স্ট্রেন দিচ্ছে, ধরে নিলাম সাইজ বড়, সেই ইলাস্টিকের চারদিকে ইলাস্টিক স্ট্রেন দিচ্ছে। তার মানে কি, এই যে একটা ছোট একটা মনে করে এরিয়া ছিল, সেই এরিয়াটাকে সে বড় করার চেষ্টা করছে, তাই না? আশেপাশে তার এরিয়াটাকে সে একটু বড় করার চেষ্টা করছে। এইটাকে বলা হচ্ছে ডাইলেট করা। হ্যাঁ, হ্যাঁ ডাইলুট না কিন্তু ডাইলেট, হ্যাঁ ডাইলেশন। তো ডাইলেট করা বলে স্ফীতকরণ বলতে পারো আর কি, বাংলা যদি বলি। তো এগুলো হচ্ছে আমাদের সলিড অ্যাটম গুলো হচ্ছে আমাদের এক ধরনের সোর্স অফ ডাইলেশন। যেহেতু এগুলো অ্যাটম, তাই এগুলোকে আমরা বলতে পারি পয়েন্ট সোর্স অফ ডাইলেশন। একইভাবে পয়েন্ট সোর্স অফ নেগেটিভ ডাইলেশনও কিছু আছে। কোন জিনিসটা আমাদের পয়েন্ট সোর্স অফ নেগেটিভ ডাইলেশন হতে পারে? চিন্তা করো, চিন্তা করো। অ্যাটম থাকলে সেটা হচ্ছে বললাম যে পয়েন্ট স্যার সোর্স অফ ভ্যাকেন্সি ডাইলেশন। বা ছোট সাইজের অ্যাটম। কে উত্তর দিলা? স্যার 5। রেদওয়ান। আর কেউ? জি স্যার, এটাই সম্ভব। হ্যাঁ, আমাদের যদি ভ্যাকেন্সি থাকে তার মানে সেটাকে একটা নেগেটিভ সোর্স অফ নেগেটিভ ডাইলেশন করছে। তার মানে কি সে ভিতরের দিকে চলে যাচ্ছে, সে আর ডাইলেট হচ্ছে না, উল্টোটা যদি আমাদের সেখানে ভ্যাকেন্সি থাকে। তাহলে আমাদের কি হয়? বেসিক্যালি এই যে অ্যাটমের থেকে, অ্যাটম থাকা বা অ্যাটম না থাকা থেকে আমাদের যে স্ট্রেন ডেভেলপ করছে, বা ওই যে মিসফিট ইন্টারঅ্যাকশন যেটা বলি, বা ডাইলেশনাল মিসফিট ইন্টারঅ্যাকশন বলি, সেইটার থেকে যে আমাদের স্ট্রেস ফিল্ড যেটা জেনারেট করবে, সেইটা হচ্ছে ডিসলোকেশনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। এই ইন্টারঅ্যাক্ট করেই আমাদের হচ্ছে স্ট্রেংথেনিং এ আমাদেরকে ডিফারেন্সটা এনে দিবে। সেই কারণে আমরা সাবস্টিটিউশনাল এবং ইন্টারস্টিশিয়ালে আমরা ডিফারেন্ট টাইপের আমরা স্ট্রেংথেনিং পাচ্ছি। কিভাবে পাচ্ছি? আবার যদি আমরা যাই এজ ডিসলোকেশন, স্ক্রু ডিসলোকেশন। এজ ডিসলোকেশনে আমাদের ওই যে ফোর্সেস যেটা বলছিলাম তোমাদেরকে পড়ে নিতে, ওইখানে তোমরা এই জিনিসটা ছিল যে শিয়ার এবং হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট বোথ আমাদের এজ ডিসলোকেশনে আছে। কিন্তু স্ক্রু ডিসলোকেশনের বেলায় হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্টের মান হচ্ছে আমাদের 0। হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট হচ্ছে তিন দিক থেকে যে সমান প্রিন্সিপাল প্রেসার দিয়ে আমরা যেটা করি, P1 P2 P3। তো আমাদের যদি এজ ডিসলোকেশনে বোথ শিয়ার এবং হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট থাকে, এবং স্ক্রু ডিসলোকেশনে শুধুমাত্র শিয়ার স্ট্রেস কম্পোনেন্ট থাকে, তার হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্টের মান হচ্ছে আমাদের 0। তো এটা হচ্ছে ডিসলোকেশনের বেসিক ক্যারেক্টারিস্টিক্স।
তাহলে যদি আমরা একটা পজিটিভ এজ, এটা হচ্ছে একটা পজিটিভ এজ ডিসলোকেশন, সেটা কথা চিন্তা করি। তার উপরে মনে করো কম্প্রেশনের জন্য একটা স্ট্রেস আসলো, এক্সট্রা হাফ প্লেনটা উপরে আছে, তাই কম্প্রেসর আছে, নিচে হচ্ছে একটা টেনসাইল ফোর্স থাকবে, কারণ নিচে এক্সট্রা হাফ প্লেন নাই। তাহলে কি হবে আমাদের এই 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 জায়গাটাতে, যেহেতু সে এই জায়গাটাতে সে একটা কি করছে, একটা একটা চারদিকে সে জোর, মনে করো এরকম একটা জিনিস, এখানে এখানে এরকম ছিল, এখানে একটা ছিল। এখন যদি আমি জোর করে এখানে কয়েকটা কাউকে ঢুকাইতে চাই, তাহলে কি হবে? একটা ভরা একটা বাসে যাত্রী সব বসে আছে লোকাল বাসের মধ্যে, সেখানে মনে করো তুমি যে ঢুকতে গেলে, ঢুকতে তো পারবো, মনে করো যাতায়াতি করে তুমি ঢুকে গেলে, তাই না? জোরে জোরে চাপ দিয়ে তুমি ঢুকে গেলে, হেল্পার তোমাকে ঠেলে ঢুকাই দিল। কিন্তু ওই জায়গাতে কি হলো, তুমি একটা স্ট্রেস ডেভেলপ করতেছো না, তুমি নিজেও স্ট্রেস হয়ে আছো, আশেপাশে একটা স্ট্রেস দিয়ে রাখতেছো। ফলে এই জায়গাতে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের যেহেতু সরাই দিচ্ছি, চেঞ্জ করতেছি, ফলে এখানে আমরা একটা ডাইলেশনাল কম্পোনেন্ট পাচ্ছি। ডাইলেশনাল কম্পোনেন্টে হচ্ছে আমাদের ইলাস্টিক স্ট্রেন, সেটা হচ্ছে আমাদের হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট। ঠিক আছে? তাহলে আমরা একটা কম্পোনেন্ট পেলাম, যেটাকে আমরা ডাইলেশনাল কম্পোনেন্ট বলবো অথবা হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট বলবো আমরা। ঠিক আছে? হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট। এখন স্ক্রুড আবার একইভাবে, আচ্ছা আরেকটা কম্পোনেন্ট হচ্ছে কি আমাদের শিয়ার কম্পোনেন্ট। শিয়ার কম্পোনেন্ট কি? শিয়ার স্ট্রেসের কারণে আমাদের মেটাল যেটা আছে, মেটালটার মধ্যে শিয়ার স্ট্রেসের কারণে সে রোটেট করে সেটাতে একটা ডিস্টর্টেড একটা পজিশনে সে চলে যাবে। সেজন্য তখন সেই কম্পোনেন্টটাকে আমরা বলছি শিয়ারের কারণে যেটা আসবে, সেটাকে বলছি হচ্ছে আমরা ডিস্টরশনাল কম্পোনেন্ট। ডিস্টরশনাল component. তাহলে আমরা দুটো কম্পোনেন্ট পেলাম। One of them is directional component, another one is distortional component. Dimensional component comes from hydrostatic stress and distortional component comes from shear stress. তাহলে এইটুকু পর্যন্ত তাহলে আমরা ক্লিয়ার। আবার একটু বলি, edge dislocation contains both distortional and dilational components. Screw dislocations contain only distortional components. ডাইলেশনাল কম্পোনেন্ট তার মাঝে নাই, কারণ সেখানে কোনো এক্সট্রা হাফ প্লেন টাইপের কোনো ইস্যু সেখানে নাই। ঠিক আছে? তার মানে কি আমাদের এজ ডিসলোকেশন কি কম্পোনেন্ট থাকবে? It will have both shear component and hydrostatic component, but screw dislocation doesn't have any hydrostatic component. It has only shear component. Okay? তাহলে এখন আমরা যদি দেখি সলিড অ্যাটমের সাথে থাকলে কি হচ্ছে। সলিড অ্যাটমের সাথে যদি মনে করো সাবস্টিটিউশনাল সলিড অ্যাটম যদি হয়, তাহলে কি হবে? হোস্ট ল্যাটিস যদি একটা সাবস্টিটিউশনাল সলিড থাকে, সে একটা সিমেট্রিক্যাল মিসফিট পাবে। মনে করো সে হচ্ছে এই জায়গাতে একটা অ্যাটম সরিয়ে তারপর সে এসে বসছে, সে এখানে মোটামুটি সিমেট্রি মেইনটেইন করে। আমরা যে হিউম ব্রাদারি ল পড়ছি না, ইয়েস স্যার। তা তুমি একা কেন কথা বলো? স্যার পড়ছি স্যার। আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমরা সে এখানে সিমেট্রি মেইনটেইন করে, সে সিমেট্রিটা নষ্ট করবে না, অ্যাটমের এখানে ক্রিস্টালের ভিতরে সিমেট্রি সে নষ্ট করবে না। ফলে সে কি করছে, এই যে সিমেট্রি মেইনটেইন করে যেটা দিচ্ছে, সেটাকে হচ্ছে সে হাইড্রোস্ট্যাটিক একটা মিসফিট এনার্জি সে দিচ্ছে। ভেরি গুড। তাহলে এই যে হাইড্রোস্ট্যাটিক মিসফিট যে একটা স্ট্রেন ফিল্ড তৈরি হলো, স্ট্রেস ফিল্ড বা স্ট্রেন ফিল্ড যেভাবে বলি, এই সলিড অ্যাটমের হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস ফিল্ড তাহলে কোন কোন ডিসলোকেশনের সাথে সে ইন্টারঅ্যাক্ট করবে? হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট, হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস স্যার শুধু ফিল্ড এজের সাথে ইন্টারঅ্যাক্ট করবে শুধুমাত্র এজের সাথে ডিসলোকেশনের edge। হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট যার আছে তার সাথে। ঠিক আছে? হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস ফিল্ড ফ্রম দ্য অ্যাটমস, সলিড অ্যাটমস, or substitutional solid atoms will interact only with hydrostatic component of the dislocation. So what type of dislocation has hydrostatic component? এজ। শুধুমাত্র edge dislocation, তাই না? Edge। তার মানে কি আমাদের এই যে সাবস্টিটিউশনাল সলিড অ্যাটম যখন থাকবে, তখন মোস্টলি, এটা কিন্তু 100% যে ট্রু সেটা না, মানে মোস্টলি আমাদের তাহলে কোন ডিসলোকেশনটি ইন্টারঅ্যাক্ট করবে? এজ ডিসলোকেশন। তার মানে কি আমি সাবস্টিটিউশনাল অ্যাটমের জন্য স্ক্রু ডিসলোকেশন, এটা একটা বড় একটা পরিমাণ থাকে স্ক্রু ডিসলোকেশন, তাই না? শুধু তো এজ থাকে না, স্ক্রুও থাকে। তো এটা কন্ট্রিবিউশন কোনো এখানে থাকে না। ফলে স্ট্রেংথেনিং কি হবে, বাড়বে না কমবে, নাকি অল্প বাড়বে না বেশি বাড়বে? রেজওয়ান বাদে অন্য কেউ বলো। অনাবিল দে, রোল 49।
কোশ্চেনটা একটু আরেকবার বলবেন কাইন্ডলি, বুঝতে না, পারিনি কোশ্চেনটা কোশ্চেনটা। আরেকবার বলবো না। মিশাল, তুমি কি কোশ্চেন শুনেছো? রোল 8। আচ্ছা, রিদওয়ানি বলো। স্যার মনে হচ্ছে স্যার এজে হবে, বিকজ এজে যেহেতু ডিস্টরশনাল আছে আবার হাইড্রোস্ট্যাটিক আছে, এই জন্য স্ট্রেস বেশি ডেভেলপ হ্যাঁ, করবে আমার স্ক্রুর কথার থেকে। সাথে ওর ফলে স্ট্রেংথেনিংটা কি খুব বেশি বাড়বে নাকি অল্প অল্প করে বাড়বে নাকি কমবে? স্যার এজে তো বাড়বে, বেশি বাড়বে। হ্যাঁ, যেহেতু আমাদের ডিসলোকেশনের সাথে ইন্টারাকশন হচ্ছে, ফলে স্ট্রেস তো বাড়বেই, কিন্তু খুব বেশি বাড়বে না। কারণ কি, স্ক্রু ডিসলোকেশনের সাথে তার যে ইন্টারাকশন হওয়ার কথা ছিল সেটা পুরোটাই আমাদের ইন্টারাকশনটা হচ্ছে না। কারণ কি, আমাদের এখান থেকে শুধু আসতেছে ডিস্টরশন হচ্ছে না, শুধুমাত্র আমাদের ডিস্টরশন। হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্টের সাথে মানে সলিড সাবস্টিটিউশনাল সলিড অ্যাটম হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট দিচ্ছে। হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট শুধুমাত্র ডিসলোকেশনের হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট যা আছে তার সাথে ইন্টারঅ্যাক্ট করবে। তার মানে কোন ডিসলোকেশনে হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট আছে? এস ডিসলোকেশন। তাই শুধুমাত্র এস ডিসলোকেশন সাথেই ইন্টারঅ্যাক্ট করবে। মনে করো তোমার মাইক্রোস্ট্রাকচারের মতো ম্যাটেরিয়ালের ভিতরে 1000 ডিসলোকেশন ছিল, তার মধ্যে মনে করো 600 হচ্ছে এস ডিসলোকেশন, 400 হচ্ছে স্ক্রু ডিসলোকেশন। তাহলে 600টা এস ডিসলোকেশনের সাথে সে ইন্টারঅ্যাক্ট করবে, কিন্তু আর 400টার সাথে ইন্টারঅ্যাক্ট করবেই না, একেবারেই করবে না। ফলে স্ট্রেংথ বাড়বে, কিন্তু ওই 1000টার সাথে ইন্টারঅ্যাক্ট করলে যেরকম বাড়া উচিত ছিল সেটা আর হবে না। এখন যদি ইন্টারস্ট্রিয়াল সাইট হয় তাহলে কি হয়? আমাদের এই স্মল অ্যাটম গুলো যখন আমাদের এসে বসে তখন আমাদের কি হচ্ছে, ওই জায়গাতে লোকালি সে ডিস্টরশন অনেক বেশি করে। যেরকম আমরা একটা কমন উদাহরণ, আমরা আয়রনের কথা চিন্তা করি। বিসিসি আয়রন মানে কি, রুম টেম্পারেচার আয়রন। এখানে ইন্টারস্ট্রিয়াল সাইট গুলো হচ্ছে অক্টাহেড্রাল সাইট। এই অক্টাহেড্রাল সাইটে কে যাবে? কার্বন অথবা নাইট্রোজেন সেখানে যাবে। এই অক্টাহেড্রাল সাইট যেগুলো আছে সেগুলো সিমেট্রিক্যাল না। সিমেট্রিক্যাল সাইড যদি না হয়, যদি আমরা 100 ডিরেকশনের কথা চিন্তা করি, কিউবের 100 ডিরেকশনের কথা চিন্তা করো, ওই ডিরেকশনে আমাদের যদি থাকে, ওইখানে যে অক্টাহেড্রাল সাইড গুলো ওই ডিরেকশন উপরে যেগুলো থাকবে, সেখানে আমাদের কার্বন এবং নাইট্রোজেন অ্যাকোমোডেট করার মতো এনাফ জায়গা নাই। কারণটা কি? যদি 100 ডিরেকশনের কথা চিন্তা করি, সেইখানে যে আমাদের অক্টাহেড্রাল সাইড থাকবে সেটা সাইজ হচ্ছে 0.038 মিলিমিটার ন্যানোমিটার। আর 110 ডিরেকশনের যে আমাদের অক্টাহেড্রাল সাইড থাকবে সেটা সাইজ হচ্ছে 0.156 ন্যানোমিটার। আর কার্বনের সাইজ হচ্ছে আমাদের 0.154 ন্যানোমিটার। তার মানে 110 ডিরেকশনে যেসব অক্টাহেড্রাল সাইড থাকবে সেখানে কার্বন সুন্দর ফিট করতে পারবে, তাই না? ডিস্টরশন হবে না। কিন্তু 110 ডিরেকশনে যদি আমাদের ওই যে অক্টাহেড্রাল সাইড থাকবে সেখানে যদি কার্বন বসতে হয়, সেখানে আমাদের কি করতে হবে? কার্বন বসতে গেলে কার্বনকে আশেপাশে সে ডিস্টরশন করবে। ফলে যদি ডিস্টরশন না করে সেখানে আমাদের শিয়ার কম্পোনেন্টের ইফেক্ট আসবে না। ফলে আমাদের 100 ডিরেকশনে আমি যে পরিমাণ স্ট্রেংথেনিং কন্ট্রিবিউশন পাবো, 100 তে যদি বসে অক্টাহেড্রাল সাইড গুলো, সরি কার্বন নাইট্রোজেন গুলো, তাহলে আমরা বেশি আমাদের কন্ট্রিবিউশন পাবো। যদি আমাদের, আবার বলি, যদি আমাদের স্ট্রেস ফিল্ড সিমেট্রিক্যাল হয়, যেরকম আমরা দেখছি সাবস্টিটিউশন সলিড সলিউশনে একটাকে রিপ্লেস করে একটা আসলো, হিউম ব্রাদারের ল ফলো করে, ফলে সিমেট্রি তেমন নষ্ট হয় না। সলিড অ্যাটম ইন্টারঅ্যাক্টস অনলি উইথ এস ডিসলোকেশন। তাহলে স্ট্রেংথেনিং এর কন্ট্রিবিউশন লিমিটেড। সাইড যদি সিমেট্রিক্যাল হয়, কি হচ্ছে? শুধুমাত্র হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট অ্যাক্টিভ হচ্ছে। তার মানে সে কার সাথে ইন্টারঅ্যাক্ট করবে? এজ নাকি স্ক্রু? শুধুমাত্র ইটস এজ ডিসলোকেশন। এজ ডিসলোকেশন। হ্যাঁ, তাহলে এটা গেল। যদি আমাদের স্ট্রেস ফিল্ডটা সিমেট্রিক্যাল না হয়, বা অ্যাসিমেট্রিক্যাল বা নন সিমেট্রিক্যাল হয়, যদি সিমেট্রিক্যাল না হয় তখন সে কি করবে? তখন আমাদের সিমেট্রিক্যাল না হলে তার ভিতর ডিস্টরশন হবে। যদি আমাদের ডিস্টরশন হয় তখন আমাদের কোন কম্পোনেন্টটা অ্যাক্টিভ হবে? শিয়ার কম্পোনেন্টটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেট হবে। তাহলে কি করবে সে? আমাদের ওই যে হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট যেটা আছে, সেই হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট অফ এস ডিসলোকেশন কার সাথে ইন্টারঅ্যাক্ট করবে? এস ডিসলোকেশন সে ওই ওই যে আমাদের যে স্ট্রেস ফিল্ড অ্যাটমের জন্য যেটা আসলো সেখানকে হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করলো। তারপরে এখন স্ক্রু ডিসলোকেশনে কি করবে? আর এস ডিসলোকেশনের শিয়ার কম্পোনেন্ট যেটা আছে, সেই শিয়ার কম্পোনেন্ট আমার কার সাথে ইন্টারঅ্যাক্ট করবে?
এই যে আমাদের নন সিমেট্রিক্যাল যে অ্যাটম গুলো যেটা আসলো সেইটার সাথে আমাদের এস ডিসলোকেশনের শিয়ার কম্পোনেন্ট ইন্টারঅ্যাক্ট করবে। এখন স্ক্রু ডিসলোকেশনের কথা যদি চিন্তা করি, স্ক্রু ডিসলোকেশনের শিয়ার কম্পোনেন্ট আছে, সেও এই নন সিমেট্রিক্যাল যে এখান থেকে যে সাইডে যে স্ট্রেস আসবে সেটার সাথে সে ইন্টারঅ্যাক্ট করবে। ফলে কি হলো, এখন শুধুমাত্র এস ডিসলোকেশনের আগে ছিল এস ডিসলোকেশনের হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করতো, এখন এস ডিসলোকেশন তার শিয়ার কম্পোনেন্টের সাথেও ইন্টারঅ্যাক্ট করবে, প্লাস স্ক্রু ডিসলোকেশনও তার শিয়ার কম্পোনেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। ফলে টোটাল ইন্টারঅ্যাকশন কি হলো, বেড়ে গেল না? তার মানে সলিড সলিউশন স্ট্রেংথেনিং কি হবে, বাড়বে না? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন তোমরা আমাকে কোশ্চেনের অ্যানসার দাও। Why iron as FCC is soft compared to BCC iron? আমরা জানি কি 910 এর উপরে গেলে আয়রন FCC হয়ে যায়, তাই না? FCC তে আয়রন হচ্ছে সফট কম্পেয়ার টু, যদি আমরা হার্ডনেস নেই, অস্ট্রেট ফেজের হার্ডনেস আর হচ্ছে রুম টেম্পারেচার অন্য ফেজের যদি দেখি, এগুলো আমাদের হার্ডনেসের মধ্যে পার্থক্য থাকে। স্যার বিসিসি তে অক্টাহেড্রালের সাইজটা কম থাকে, মানে এফসিসি তে মানে ভয়েডের পরিমাণটা বেশি থাকে। এই কারণে অ্যাটম যদি আমার ঢুকে তাহলে ওই অ্যাটমটা মানে কি হলো হোমোজেনাসলি মানে কি হলো সমভাবে মানে সুইট করে যেতে পারে, সেই কারণে ওটা সফট হয়। কিন্তু বিসিসি তো আমার সাইজটা ছোট হওয়ার কারণে ও বেশি মানে ঢুকলে হার্ড হয়, ক্রিয়েট করে। কি আর কেউ কিছু বলবা? মুনিম শাহরিয়ার? না স্যার, সেম অ্যান্সারই, যে ভয়েডের কারণে আর কি, ভয়েডের তাহলে সাইজটা আমরা ডিফারেন্স থাকে এই তাহলে আমরা একটা জিনিস শিখে গেলাম কি, যদি আয়রন হচ্ছে এফসিসি তে সফট, কারণ কি সেখানে আমাদের বেশি পরিমাণে অ্যাকোমোডেট করতে পারে, সেখানে ডিস্টরশন কম হবে। মানে আমাকে কি হলো, অ্যাটম বসলে তো আমাদের হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট আসলে সিমেট্রি থাকলে, কিন্তু আমাদের যদি সিমেট্রি নষ্ট হয় তাহলে কি হবে, সেখানে শুধু আমাদের হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্টই থাকবে না, সেখানে আমাদের কি আসবে, আমাদের শিয়ার কম্পোনেন্টও চলে আসবে। ফলে সেই কারণে তখন আমাদের স্ট্রেংথ অনেক বেড়ে যাবে। কি রিদওয়ান কিছু বলতে চাচ্ছ নাকি? নো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আমরা একটু দেখি, the insufficient amount of space available for the carbon atoms in the BCC lattice also accounts for the very limited solid solubility of carbon, মাত্র 0.02 বা এরকম পরিমাণ থাকে। তাহলে কি হচ্ছে, আমরা কি দেখি, কার্বন কিন্তু BCC তে খুব অল্প পরিমাণে থাকতে পারে, সেই তুলনায় FCC তে কিন্তু কার্বন আমাদের অনেক বেশি থাকতে পারে। কম থাকার পরেও কিন্তু আমরা ওইটাই কিন্তু আমাদের কন্ট্রিবিউশন থাকতেছে। তাহলে কি ঘটনাটা কি ঘটতেছে, FCC তে যে অক্টাহেড্রাল যে সাইড সেটা হচ্ছে সিমেট্রিক্যাল, ঠিক আছে? সে অলমোস্ট 0.1 ন্যানোমিটার পর্যন্ত সে ভালো মতো অ্যাকোমোডেট করে ফেলতে পারে। 0.14 হলেও সে 0.41 খুব বেশি পার্থক্য না, সে অ্যাকোমোডেট করে ফেলবে। ফলে যেহেতু লেটিস ডিস্টরশন হচ্ছে আমাদের খুব কম হচ্ছে এফসিসি তে, তাহলে স্ট্রেংথেনিং কন্ট্রিবিউশন কার কাছ থেকে আসবে এখানে? মিশাল বলো, আর কেউ বলবা না। এফসিসি তে থাকা অবস্থাতে আমাদের ডিসলোকেশনের কন্ট্রিবিউশন কার থেকে আসবে? আয়রন যখন এফসিসি তে যাচ্ছে, সরি কার্বন যখন এফসিসি তে যাচ্ছে, তো কে বলগুলো মোস্টলি কন্ট্রিবিউট করবে কোন ডিসলোকেশন? এই ডিসলোকেশন স্যার। কিভাবে বুঝলাম? কিভাবে বুঝলাম? আচ্ছা, অন্য কেউ? স্যার হাইড্রোস্ট্যাটিক যেহেতু স্যার সিমেট্রিক্যালি হ্যাঁ। পারফেক্টলি ফিট করেছে, এইজন্য স্যার কোনো আজকে বাইরে তো স্ট্রেস কত ডেভেলপ মিনিট করছে হলো? না। আজকে 36 মিনিট ধরে তো একটা কথাই বলছি, আর কিছু বলতেছি না। হাইড্রোস্ট্যাটিক আর শিয়ার, হাইড্রোস্ট্যাটিক শিয়ার, মানে এখানে কি হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্টটাই অ্যাক্টিভ থাকবে, শিয়ার কম্পোনেন্টটা অ্যাক্টিভ তেমন থাকবে না। থাকবে না। তাহলে জি স্যার। কি হলো, এসিসি তে কেন কম হলো? স্ট্রেন ফিল্ডটা সিমেট্রিক্যাল, ফলে কি হচ্ছে, হাইড্রোস্ট্যাটিক শিয়ার কম্পোনেন্ট সেখানে নাই। শিয়ার কম্পোনেন্ট না থাকাতে শুধুমাত্র হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট, যার যেই ডিসলোকেশনে হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট থাকবে তার সাথে তার ইন্টারঅ্যাকশন হবে, তাই না? যদি হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট না থাকে তাহলে সেখানে কোনো ইন্টারঅ্যাকশন হবে না। আমরা জানি কি এস ডিসলোকেশনের হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট আছে, তার মানে এস ডিসলোকেশন শুধুমাত্র ইন্টারঅ্যাক্ট করবে, একটা বড় অংশের ডিসলোকেশন আমাদের সেখানে কোনো ধরনের ইন্টারঅ্যাকশন হবে না। ফলে আমাদের সেই জায়গাতে আমাদের স্ট্রেংথ আমাদের কমে যাবে। যদি আমরা এখন এখানে উদাহরণ দেখি, সিমেট্রিক্যাল ডিফেক্ট সাধারণত আমাদের কোথায় হয়? যদি মনে করি একটা অ্যালুমিনিয়াম দেই, কপার দেই, আয়রন দেই, নিকেল দেই, নায়োবিয়াম দেই, তারপরে এই টাইপের গুলো আমাদের সাধারণত সাবস্টিটিউশন অ্যাটম হিসেবে কাজ করতে পারে, এবং সেখানে আমাদের
স্ট্রেংথেনিং কন্ট্রিবিউশন আমাদের কম থাকে। যদি স্ট্রেংথেনিং ইফেক্টটাকে যদি আমরা জি ধরি, G/10 দেখো অনেক কম থাকে। যদি নন সিমেট্রিক্যাল কন্ট্রিবিউশন তারা কোনো কারণে দেয়, তখন তারা কিন্তু স্ট্রেংথেনিং এর কন্ট্রিবিউশন তাদের অনেক আমাদের বেড়ে যায়। ঠিক আছে? তাহলে আমরা কি আচ্ছা তারপরে আচ্ছা যদি কারো নেটের ইস্যু হয় ফাইন, কোনো সমস্যা নেই, আমরা হতেই পারে, রেকর্ডেড তো থাকবে, সেখান থেকে কাইন্ডলি শুনে নিতে পারো। ঠিক আছে? তো এখন আমাদের তাহলে আমরা যেই স্টাডিটা করলাম সেটার এগেইনস্টে যদি আমরা বলি why carbon is much less effective in strengthening austenite, আমরা কি সেটা অ্যান্সার করতে পারবো? ইয়েস স্যার। এই নো স্যার বললাম? ইয়েস স্যার পারবো আচ্ছা আমি রোল 13 বিথি, এটা অ্যান্সারটা তাহলে কি হবে? একদম কুইক দুটো সেন্টেন্সে বলে দাও আমাকে। সরি স্যার, আবার একটু মাঝখানে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম একটু স্যার। why carbon is much less effective in strengthening austenite, কার্বন কেন অস্টেনাইটকে অত স্ট্রেংথেনিং করতে পারে না? স্যার কার্বন বেশ ছোট আর কি সাইজে। তো কি হয়েছে? আচ্ছা তারপর তাহলে রোল 58 রফসান। সরি স্যার, পাচ্ছি না। মানে স্যার সাইজে ছোট হওয়ার কারণে ওই স্ট্রেসটা দিতে পারে না আর কি, সে কারণে মানে ওখানে স্ট্রেংথেনিংটাও। টার্মস গুলো একটু বলো। রোল 40 নুসরাত জাহান। ইয়েস স্যার। স্যার Answer অস্টেনাইট বলো। এফসিসি এই জন্য। তো কি হয়েছে? এসএসসি হতে কি হয়েছে? রোল 38 ফজলে হাসান। অ্যান্সারটা উপরে Yes, লেখা sir. দেয়া আছে। অ্যান্সারটা উপরে এখানে একটু খানিকটা লেখা আছে। সাবস্টিটিউশনাল অ্যাটম যদি হয় হাইড্রোস্ট্যাটিক স্ট্রেন দিবে, এস ডিস্টেন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। ইন্টারস্টিয়াল অ্যাটম যদি হয় তাহলে হাইড্রোস্ট্যাটিক শিয়ার কম্পোনেন্ট থাকবে, দুইটার সাথে ইন্টারঅ্যাক্ট করবে। এখন ইন্টারস্টিয়াল অ্যাটম যদি এমন জায়গাতে বসলো সিমেট্রিক্যাল সাইটে যে বসে যেখানে সে তেমন ডিস্টরশন করবে না, সেখানে আমাদের শিয়ার যদি ডিস্টরশন তেমন না করে শিয়ার কম্পোনেন্ট অনেক ম্যাগনিটিউড থাকবে অনেক কম, অত বেশি ইফেক্টিভ হবে না। আর যদি সে নন সিমেট্রিক্যাল সাইটে যে বসে, যেরকম হচ্ছে এফসিসির বেলাতে যে নন সিমেট্রিক্যাল সাইটে যে যদি বসে, ছবি গেল যদি মনে করো এরকম একটা নন সিমেট্রিক্যাল সাইটে যে যদি বসে 100 ডিরেকশনে এই জায়গায় যদি বসে, তাহলে ওই সাইটটা আমাদের তখন সেখানে সে কি করবে, সে বেশি আমাদের ডিস্টরশন করবে কম্পেয়ার টু যদি 110 ডিরেকশনে যে যদি বসে, তাহলে কি হচ্ছে সেই সব জায়গাতে বেশি আমাদের হবে না। কেন? কারণ সেই জায়গার অক্টাহেড্রালের সাইট গুলো বড়, আর কম্পেয়ার টু ওই 10 ডিরেকশনে সেগুলো সাইট গুলো হচ্ছে ছোট। ফলে কার্বন ছোট জায়গায় যে যখন বসবে সে তখন শুধুমাত্র হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট দেবে সেটা না, সে সেখানে হচ্ছে কি করছে, ডিস্টরশন করছে। ডিস্টরশন করা মানে কি? ল্যাটিস রোটেশন ঘটিয়েছে। তুমি ডিস্টরশন ঘটানো মানে হচ্ছে শিয়ার কম্পোনেন্ট সেখানে নিয়ে আসা। ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদের এবিএম তাহমিদুল ইসলাম বুঝাও তো কি বলছি। রোল 31 কুশল দাস। জাবির। চৌধুরী ফাতিন রোল 32। রোল 1 নাফিস। আচ্ছা রিদওয়ান তুমি বলো তো। স্যার যেহেতু আমরা একটা ডিস্টর্টেড শেপ পাচ্ছি টেট্রাগোনাল, এই জন্য আমরা মানে সব যে ডিরেকশনে আমরা সেম পরিমাণে যে স্ট্রেস ডেভেলপ করতে পারছে না, এই জন্য উপরের দিকে ঠিকমতো অ্যাকোমোডেট করতে পারছে না, স্ট্রেস বেশি দিচ্ছে। আর সাইড গুলোতে যে টেট্রাগোনাল তাহলে স্ট্রেস কম লাগছে, ভালো মতো অ্যাকোমোডেট করতে পারতেছে। এই জন্য স্যার আমরা ডিস্টরশনাল পাচ্ছি উপরের সাইডে, আর হাইড্রোস্ট্যাটিকও পাচ্ছি, এই জন্য ডিস্টরশন হচ্ছে আর কি। কিন্তু নিচের সাইডের পার্টগুলো আমরা জাস্ট যে হাইড্রোস্ট্যাটিক পাচ্ছি, জাস্ট ডিস্টরশন ওই পার্টটা পাচ্ছি না যেটা শিয়ার থেকে আসে। আচ্ছা সাদমান রোল 50 তুমি কি ওর সাথে একমত? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে,
তাহলে আমরা আজকে তাহলে আমরা কি দেখলাম? তাহলে আমরা এটুকু আমরা এখন আমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়ে গেল কেন ইন্টারস্টিশিয়াল সাইড, এটা তোমরা তো পড়ে আসছি। আমরা কিন্তু এখন আমরা ডিসলোকেশন দিয়ে আমরা একটা কারণের ব্যাখ্যাটা আমরা শিখলাম যে কেন আমাদের ইন্টারস্টিশিয়াল অ্যাটমে বসলে কেন আমাদের স্ট্রেংথ আমাদের অনেক বেশি বেড়ে যায়। কি কারণে বেড়ে যায় তাহলে আমরা সেটা আজকে শিখলাম। আচ্ছা, কালকে একটা এক্সট্রা ক্লাস করা যাবে? সিআর কই? স্যার কালকে পুরা প্যাকড আর কি আমাদের 8টা থেকে তুমি কি 2টা সিআর পর্যন্ত। নাকি? আমি স্যার সিয়ার না স্যার কিন্তু বললাম কালকে স্যার স্যার কালকে হচ্ছে পুরা মানে ব্লকড আর কি আমাদের মানে 2টা পর্যন্ত প্রায়। কেন? মানে স্যার আমাদের হেড স্যার হচ্ছে একদিন ক্লাস নিতে পারেননি, তো ওটার ক্লাস আর কি ওটা নিবেন আর কি 12টা থেকে 2টা। 12টা থেকে 2টা তো কালকে তো আমাদের ক্লাস হতে পারবে না। কারণ কালকে 12:30 থেকে ডিপার্টমেন্টে মিটিং আছে। 12:30 বা 12:40 থেকে। হয়তো আচ্ছা ব্রেক নিয়ে হয়তো স্যার পরে হয়তো নিবে। আচ্ছা যাই হোক। মানে আমি জি কালকে স্যার নিলে সামনে সকালে 8টার সময় আমার কালকে ক্লাস কয়টায়? 10টায় না? জি স্যার 8টার সময় ফ্রি আছো? 8টার সময় স্যার ফ্রি, মানে ক্লাস রাখা যায় 8টার সময়। তাহলে আমি 8টার সময় একটা নেই কালকে। আচ্ছা স্যার ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে সকালে 8টায় একটা আর 10টায় একটা। 9টায় কার ক্লাস? 9টা স্যার হচ্ছে বিল্লা স্যারের। আচ্ছা ঠিক আছে। তাহলে 8টায় একটা ক্লাস হবে, 10টায় একটা ক্লাস হবে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে তাহলে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। স্যার আর আমাদের স্যার হচ্ছে যে আমার ক্যাপশন কি স্যার আহ, আমাদের নিবেন স্যার 11টা থেকে? না ওইটা মনে হয় নিতে পারবো না, কারণ আমাকে এখন একটু ডিপার্টমেন্টে যেতে হবে। তোমরা কি ও আচ্ছা প্রেজেন্টেশন স্যার ঠিক রেডি আছে। করেছো? না স্যার তেমন রেডি করা হয়নি, আমরা হচ্ছে 5th উইকে দিব স্যার। তাহলে হুম? মানে স্যার সবার হচ্ছে ওইভাবে তো প্রেজেন্টেশন রেডি করা হয়নি, আমরা হচ্ছে 5th উইকে তাহলে একবারে দিব 5th স্যার। উইকে না, তোমরা যতটুকু রেডি করছো সেটা আমি আজকে পারবো না। আমরা এই সপ্তাহে আমরা উইকেন্ডে একদিন বসি, জাস্ট উইকেন্ড মানে স্যার হচ্ছে আধা ঘন্টার বৃহস্পতিবার। জন্য। হ্যাঁ হ্যাঁ, আধা ঘন্টার জন্য। আচ্ছা স্যার তাহলে আমি সবার সাথে কথা বলে জানাবো নি আপনাকে স্যার। কথা বলার কি আছে এটা? হ্যাঁ, বৃহস্পতিবারে আমরা হাফ অ্যান আওয়ার বসবো, সকালে মনে করো 10টা-11টার দিকে, ঠিক আছে? ঠিক আছে স্যার। না সরি, বৃহস্পতিবার না, বৃহস্পতিবার হবে না, বৃহস্পতিবার না, সরি আমি ভুলে গেছি, বৃহস্পতিবার এই স্যার। বৃহস্পতিবারে হবে না। বৃহস্পতিবার তোমাদের ওইদিন তো ক্লাস সাসপেন্ড, হ্যাঁ বুঝিয়ে দিবস। জি বৃহস্পতিবারে স্যার। হবে না। আমি তোমাদেরকে দেখি কাল কি নেওয়া যায় কিনা আমি সেটা দেখি, হ্যাঁ? তোমরা প্রিপেয়ার করো, যতটুকু প্রিপেয়ার করছো, স্লাইড যতটুকু হয়েছে বা না হলেও কোনো সমস্যা নেই, যতটুকু যা হয়েছে সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো। আমাদের ডিসকাস করতে হবে, প্রতি স্যার উইকে ডিসকাস করতে হবে, ঠিক আছে? স্যার ডিসকাস না স্যার করলে কালকে স্লাইড দেওয়ার আমি কথা, আপডেট পাচ্ছি না। স্যার কালকে স্লাইড স্লাইড এতটুকু, দেওয়ার কথা ছিল না স্যার। স্লাইড হ্যাঁ স্যার 5th উইকে বলার কথা ছিল স্যার। বুঝিনি, আবার বলো। স্যার কালকে শুধু স্যার ডিসকাশন করার কথা ছিল, মানে আজকে স্যার ছিল মানে স্লাইড দেওয়ার হ্যাঁ কোনো কথা ছিল স্লাইডের, না হ্যাঁ স্যার আজকে। সেটুকুই মনে হয়। স্লাইড তো আরো পরে নেক্সট উইকে মনে হয় তোমরা ফাইনালি করবে। যদি কেউ স্লাইড করে থাকো দেখাতে পারো, ফাইন। তাহলে আমরা হয়তো তোমাদের সাথে আজকে বিকেলেও বসতে পারি। হ্যাঁ, হ্যাঁ বিকেলে বা স্যার। সন্ধ্যায়, সন্ধ্যা 6টা-7টার দিকে। স্যার আরেকটু পরে হলে মানে ভালো হয় সবার আর কি, সবার জন্য আর কি, মানে ঠিক আছে, 7:30 8টার দিকে আর কি। তাহলে আমরা 8টার দিকে আবার 8টা, তাহলে 8টা বা 8:30। তোমাদের হলে যারা থাকো তাদের ডাইনিং এর ইস্যু থাকে। আমার জাস্ট বেশিক্ষণ না, আমি তো তোমাদের 6টা গ্রুপ, তো জাস্ট আমি 10 জাস্ট আধা ঘন্টায় হয়ে যাবে। তো তুমি আমাকে কনফার্ম করো টাইমটা কখন চাও, তন্ময়? আচ্ছা স্যার ঠিক টাইমটা আছে, কনফার্ম। ঠিক আছে স্যার আমি ওকে, কনফার্ম করব স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইউ মে লিভ নাও। তোমার তো আবার তাহলে ও আচ্ছা 11টা তো আরেক গ্রুপের, অন্য গ্রুপের তো মনে হয় সেশন। আচ্ছা ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ। ইউ মে লিভ নাও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম।